বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা। টেকসই সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনে পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান। রাঘব বোয়ালদের পাচারের অর্থ দেশে ফেরানোর তোড়জোড়। জটিল প্রক্রিয়া হলেও অসম্ভব নয় মত আইনজীবীর। দুর্নীতির সম্পদের হদিশ পেলে পাসপোর্ট বাতিলের পরামর্শ। লোকসান দেখিয়ে বিজিএমইএর 25 জুট মিল বন্ধ করে বিগত সরকার। সব জানতেন সাবেক মন্ত্রীও নির্দেশ বাস্তবায়নে চেয়ারে বসানো হয় পাট সচিবকে। শিল্প ধ্বংসের মাশুল দিচ্ছেন শ্রমিকরা। এবং ব্রাহ্মণবাড়িয়ার 20টি গ্রামে কূপ থেকে লিকেজ গ্যাসে রান্নার প্রভাবশালীদের ছত্রছায়ায় বাণিজ্যিক কাজেও ব্যবহার। অনিয়ম জেনেও নীরব বিজিএফসিএল। দুর্ঘটনার শঙ্কা। ভোরের সময় সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ। বন্দুকের গুলি উপেক্ষা করেও বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল তরুণরা। স্বৈরাচার ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্র জনতা। জাতিসংঘ সাধারণ পরিষদের 69তম অধিবেশনের ভাষণে সাম্প্রতিক অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টেকসই সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্ষণ ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিশ্ব মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় নিজের বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভাষণের শুরুতে বড় অংশ জুড়েই ছিল গণ আন্দোলনের প্রেক্ষাপট, তারুণ্যের সাহসিকতা আর গণমানুষের দ্রোহের কথা। প্রধান উপদেষ্টা বলেন, উদারনীতি, বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়। ১৯৭১ সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে যুদ্ধ করেছিল গণমানুষ, সেই মূল্যবোধকে বহু বছর পরে নতুনভাবে দেখতে শিখিয়েছে জেনারেশন জি। সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা। আমাদের মায়েরা, দিনমজুররা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে। নতুন যাত্রাপথে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সবিস্তারে বিশ্ববাসীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা। জবাবদিহিতা নিশ্চিত, নাগরিকদের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য, এমন প্রতিজ্ঞার কথা উঠে আসে ডক্টর ইউনূসের জাতিসংঘ বক্তব্যে। বলেন, টেকসই সংস্কারের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্বক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি।
রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। বৈষম্য ও অসমতার বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের প্রতিশ্রুতিও তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবর্তনের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত। শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আর সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সবার অন্তর্ভুক্তি নিশ্চিতের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। বলেন, মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখা কোনো উচ্চাভিলাষ নয়, বরং সকলের নিশ্চিত প্রাপ্য। এটি প্রমাণ করেছে বাংলাদেশের তরুণরা। এর আগে অসংখ্যবার জাতিসংঘে এসেছেন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। ক্ষমতার পালাবদলে পাল্টে গেছে দৃশ্যপট। প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে ভাষণ দিয়েছেন জাতিসংঘে। রেওয়াজ অনুযায়ী বাংলায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনর্গঠন করে বিশ্বের কাছে এক নতুন বাংলাদেশ উপহার দেবেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণকে যুগান্তরী বলছেন যুক্তরাষ্ট্রের সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্য দিক নির্দেশনামূলক ও তাৎপর্যপূর্ণ। জাতিসংঘ সদর দপ্তর থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক ভাষণ, ছাত্র অভ্যুত্থানের প্রেক্ষাপট, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া, সংস্কার কর্মসূচি, দেশ পুনর্গঠন, অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস যখন বক্তব্য দিচ্ছিলেন তখন মুহুর্মুহুর করতালিতে তাকে অভিনন্দন জানান বিশ্ব নেতারা। বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভাষণের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। এআই অনেক কাজে স্থান দখল করছে বলে যুব সমাজের দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া উচিত, যাতে তারা আরো উৎপাদনশীল হতে পারে। ডক্টর ইউনূস বিশ্বাস করেন যে তরুণদের আধুনিক দক্ষতায় সজ্জিত করা গেলে তারা পরিবর্তিত কর্মক্ষেত্রে টিকে থাকতে পারবে এবং সৃজনশীল ভূমিকা পালন করতে পারবে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার ভাষণে বর্তমান বাংলাদেশে সম্ভাবনা নতুন দ্বার উন্মোচন করেছে। তাদের আশা, দেশ পুনর্গঠন ও অভ্যন্তরীণ নানা সমস্যার বাস্তব ভিত্তিক সমাধানে সচেষ্ট হবেন ডক্টর ইউনূস। কতটা রক্ত এবং জীবন ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সামনে কি কি ধরনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এবং যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে তিনি বললেন, সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য বা বাস্তবে কাজে লাগানোর জন্য তিনি বিশ্ব নেতাদের বা দেশগুলোর সহায়তা চেয়েছেন। রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধানই হচ্ছে বাংলাদেশ থেকে তাদেরকে তাদের নিজ ভূমি মায়ানমারে প্রত্যাবর্ষণ, এবং এই ব্যাপারে উনি যুক্তরাষ্ট্র সহ সবাইকে বাংলাদেশকে সহায়তা করতে আহ্বান জানিয়েছেন এবং কূটনৈতিক ভাবে যাতে এই সমস্যাটার সমাধান করা যায় এবং রোহিঙ্গারা যাতে তাদের নিজ ভূমিতে ফেরত যেতে পারে সেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সবাইকে। এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। এদিন যুক্তরাষ্ট্রে আর্থিক ও বিনিয়োগ খাতের বিশিষ্ট প্রবাসীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সরকার প্রধান হিসাবে জাতিসংঘের সদর দপ্তরে প্রথমবারের মতো ভাষণ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের কথা স্মরণ করার পাশাপাশি ছাত্র জনতার অবদান তুলে ধরেন এই বিশ্বমঞ্চে। একই সঙ্গে ফিলিস্তিনে যুদ্ধবিরতির পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক মহলের সহযোগিতা চান। এছাড়াও বাংলাদেশে যে রোহিঙ্গা সমস্যা রয়েছে সে বিষয়েও সমাধানের জন্য সকলের কাছে আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আহমেদ সালেহিন, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়েছে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, রাষ্ট্র সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। নিউ ইয়র্ক থেকে আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। নতুন বাংলাদেশ, নতুন প্রেক্ষাপট। 16 বছরের মধ্যে প্রথম পরিবর্তন। জাতিসংঘের সাধারণ পরিষদের পোডিয়ামে দাঁড়িয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ব্যক্তিত্ব। বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘে ভাষণ দিচ্ছেন, তখন সদর দপ্তরের বাইরে তার সমর্থনে সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। তারা ডক্টর ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানও দেন। দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের হাত থেকে বাংলাদেশ বাঁচানোর জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তারা। আমরা আশা করি সমস্ত রাষ্ট্রপ্রধানরা তার এই বক্তব্যে সাড়া দিবে এবং বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যৌক্তিক সময়ে সংস্কারগুলি করবেন এবং যৌক্তিক সময়ে বাংলাদেশের মানুষের যে দাবি, যে গণতন্ত্র, যে ভোটের অধিকার, সেটা ফিরিয়ে দিবেন। প্রত্যেকটা দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান সবাই সেখানে অবস্থান করছিলেন। এর মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি একজন বিশ্ব নেতা। আমরা গর্বিত তার মতো একজন সরকার প্রধান পেয়ে। যুক্তরাষ্ট্রের বিএনপি নেতারা বলেন, সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে দেশে নির্বাচন দেবেন, এটাই তাদের প্রত্যাশা। যেখানে প্রতিবাদের সৃষ্টি হচ্ছে, যে সংস্কারের প্রয়োজন আছে, যেটা মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি ফিরে আসবে, সেই জন্য উনি যেন অতি সত্বর সেই ব্যবস্থাটা করুন এবং সাথে সাথে নির্বাচনটা দিয়ে উনি যেন বাংলাদেশের মানুষকে একটা গণতন্ত্র ফিরিয়ে দেন। সারা পৃথিবীতে যেভাবে বাংলাদেশকে তুলে ধরেছেন, উনি বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু, প্যালেস্তানি ইস্যু যেভাবে তুলে ধরেছেন, মানুষ ওনার প্রতি অত্যন্ত খুশি, ওনাকে সারা জীবন স্মরণ করবে। আমি আশা করব উনি এই অল্প কিছু সময়ের মধ্যে সংস্কার করে বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে দিবেন। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের আগমনের দিনও জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রীতি সমাবেশ করেছিল বিএনপি। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার মাধ্যমে শেষ হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের 5 দিনের সফর। আর এই সফরে তিনি বিশ্ব নেতাদের জানিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের অপশাসন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তারুণ্যের জয়গানের গল্প। আহমেদ সালেহিন, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ দেশের ভেতরে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে স্মরণসভায় বক্তব্যে তিনি বলেন, স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার চাই বিএনপি। এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে দ্রুত তাকে দেশে ফেরানোর সুযোগ দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান শাহর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় স্মরণসভা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই স্মরণসভা পরিণত হয় সমাবেশে। শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ সভাস্থল। গাজীপুর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও অংশ নেন জামায়াত নেতারা। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে শুরুতে দল ও গণতন্ত্রের জন্য প্রয়াত হান্নান শাহর অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুর, এখানে তারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে না। বিএনপি মহাসচিব বলেন, স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেয়া হবে ততই দেশের জন্য মঙ্গল বলেও মন্তব্য করেন তিনি। আমরা বারবার বলেছি যে একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা পারা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। গত 17 বছরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করে দ্রুতই তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল।
বৈষম্যহীন নতুন এক বাংলাদেশ গড়ার দিক নির্দেশনা দেন বিএনপি নেতারা। বলেন শিল্পাঞ্চল গাজীপুরে যেন কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে সবাই। এর আগে কাপাসিয়ার ঘাগুটিয়ায় আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা দেশে গণহত্যা চালিয়েছে তাদের রাজনীতি করার অধিকার নেই। খুলনায় প্রায় 15 বছর পর প্রকাশ্যে রুকুন সম্মেলনে একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখলেও সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ স্পষ্ট করার আহ্বান জানান জামাত প্রধান। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। এই শপথের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যেই দলীয় সভা সমাবেশ করছে জামায়াত ইসলামী বাংলাদেশ। এর অংশ হিসেবে শুক্রবার খুলনায় রুকুন সম্মেলনের আয়োজন করা হয়। মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। প্রায় 15 বছর পর প্রকাশ্যে এমন সম্মেলন ও দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নেতাকর্মীদের ভিড় নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমান। সম্মেলনে খুলনা জেলা ও মহানগর জামায়াত নেতারা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে গণহত্যা ও রাজনীতির অধিকার নিয়ে কথা বলেন জামায়াতের আমির। একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়েও কথা বলেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা। কি কি বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন, সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন, এই জন্য রাজনৈতিক অংশীজন, সিভিল সোসাইটি, আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, রোডম্যাপ চূড়ান্ত করতে হবে। এদিকে বিকেলে খুলনা প্রেস ক্লাবে সুধী সমাবেশের আয়োজন করে জামায়াত। সেখানে ছাত্র আন্দোলন সহ বিভিন্ন বিষয় তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত প্রধান। দুই অনুষ্ঠানেই দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ছোঁয়ার বাইরে থাকা রাঘব বোয়ালদের অর্থ পাচারকারীদের টাকা দেশে ফেরাতে তৎপর সরকার। আইন ও বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বলছেন, ফেরানোর প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হলেও অসম্ভব নয়। টাকা পাচারকারীদের শনাক্ত করে দ্রুত তাদের পাসপোর্ট বাতিলের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। দুর্নীতির অর্থ ও সম্পদ যেন কেউ উপভোগ করতে না পারে, সেজন্য তাদের ধরে এনে যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করার পক্ষে মত আইনজীবীদের। আফজাল হোসেনের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাচার হওয়া অর্থ ফেরাতে চলছে নানা তৎপরতা। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, বিশ্বব্যাংক, FBI সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকও করেছে দুদক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিগত সরকারের সময় এ নিয়ে যখন খুব একটা তৎপরতা ছিল না, তখন অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। কিন্তু যে টাকা একবার দেশের গণ্ডি পেরোয় তাকে কি আর সহজে ফেরানো যায়? এ বিষয়ে অবশ্য আইনজীবীরা খুব একটা আশার আলো দেখছেন না। তারা বলছেন, আন্তর্জাতিক চুক্তি ও আইনের আলোকে অর্থ সম্পদ ফেরত আনার সুযোগ থাকলেও তা জটিল এবং সময় সাপেক্ষ। যেসব সন্দেহজনক ব্যক্তির টাকা আছে বলে সন্দেহ করা হচ্ছে যে বিদেশে, সেগুলো বাংলাদেশ গভর্নমেন্টের থেকে সেই টাকার চাওয়ার জন্য যথোপযুক্ত ওদের কনভেনশন অনুযায়ী যাদের কাছে রিকোয়েস্ট করা হবে তাদের কাছে যথাযথ নিয়মে রিকোয়েস্ট করা, তাদেরকে শনাক্ত করা, ব্যক্তিদের প্রপার্টিগুলোকে শনাক্ত করা, বাংলাদেশ গভর্নমেন্টকে জানানো। বাংলাদেশ গভর্নমেন্ট তখন তাদের যথোপযুক্ত এজেন্সির মাধ্যমে মামলাগুলো পরিচালনা করবে, রায় নেবে, রায় নিয়ে সেগুলোকে বিদেশের কাছে সেই রায়গুলো পাঠানোর পর বিদেশি কনভেনশনের যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্র এই জাজমেন্টগুলোকে এনফোর্স করে বিদেশে পাচারকৃত অর্থ বাংলাদেশে পাঠাবে। এই অর্থ একবার চলে গেলে তারা নিজেরা যদি নিজের অর্থ না আনে, সরকারকে সহযোগিতা করে সারেন্ডার না করে, তাহলে এটা আনাটা অত্যন্ত দুঃসাধ্য। তবে পাচারকারী ব্যক্তি এবং তার সম্পদের হদিশ মিললে তাদের পাসপোর্ট বাতিল করে দ্রুত অর্থ ফেরানো সম্ভব বলেও মনে করেন অনেকে। বাড়ি কিনছে, ঘর কিনছে, এগুলি হয়তো আনা সম্ভব হতে পারে, কিন্তু যদি ওনাকে আপনি ধরতে পারেন, তো উনিও যদি বিদেশে থাকে, সম্পদও বিদেশে, তাহলে কিভাবে আপনার সম্পদগুলো ফেরত আনবেন? কিছু আনা যাবে, কিন্তু বৃহদাংশ আনা এত সহজসাধ্য কাজ না আমি মনে করি। পাসপোর্ট যদি বাতিল হয়ে যায় তাহলে ওই দেশে পলিটিক্যাল অ্যাজাইলাম না দিলে
আমাদের গভর্নমেন্ট যদি বলে যে তারা এই গ্রাউন্ডে দে আর ওয়ান্টেড ইন দিস কান্ট্রি, মানি লন্ডারিং, মার্ডার, এদের দেশে ফিরিয়ে দাও। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 1.5 শতাধিক ব্যক্তির অর্থ পাচার এবং দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। তবে গত 17 বছরে শুধু একজনের অর্থ ফেরত আনা এবং বিদেশে একজনের অর্থ জব্দ করতে পেরেছে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ। সরকারের নির্বাচনী ইস্তেহারে ছিল ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো চিত্র। বাংলাদেশ জুট মিল কর্পোরেশন বিজিএমসির সব পাটকল বন্ধ করে দেয়ায় একদিনেই বেকার হয়ে পড়েন 70,000 দক্ষ শ্রমিক। 4 বছর ধরে বন্ধ বিজিএমসির কর্মকর্তা কর্মচারীদেরও করা হয়নি আত্মীকরণ। পাট সচিব জানালেন, মিল বন্ধ করার নির্দেশনা দিয়েই তাকে বসানো হয়েছিল চেয়ারে। রফতানি খাতে জনবলের কর্মদক্ষতা কাজে লাগাতে নতুন করে চিন্তা করার পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। খটখট শব্দ করে দিনভর চলা সরকারি করিম জুট মিলের এই দৃশ্য 4 বছর আগের। বর্তমানে বন্ধ এসব মিলে ভুতুরে পরিবেশ, জরাজীর্ণ সবকিছুই। লোকসানি খাত দেখিয়ে 2020 সালের 1 জুলাই বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ জুট মিল কর্পোরেশন বিজিএমসির 25টি মিল। গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে চাকরিচ্যুত করা হয় 70,000 দক্ষ শ্রমিককে। দেশীয় কাঁচামাল নির্ভর এই শিল্প কেন এভাবে মুখ থুবড়ে পড়েছিল তা জানতে ফিরতে হবে পেছনে। অভিযোগ রয়েছে, বিজিএমসিকে লোকসানি সংস্থায় পরিণত করা হয় বছরের পর বছর ধরে। অদক্ষভাবে পরিচালিত করার পাশাপাশি দেশের পাট শিল্পের ধ্বংসের পেছনে অভিযোগ রয়েছে প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়িক ষড়যন্ত্রের। সংস্থাটির দেয়া তথ্যের বিশ্লেষণ বলছে, অতিরিক্ত জনবল ও বেতন কাঠামো, রাজনৈতিক নিয়োগ, শ্রমিক ইউনিয়নের অপতৎপরতা, পাট কেনা ও পণ্যের বিপণনে দক্ষতার পরিচয় না দেয় লাভের বদলে বিপুল অঙ্কের লোকসান দিতে হয়েছে মিলগুলোকে। এত সব যেন সংস্কার তো দূরের কথা, লিজ দেওয়ার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই সরকারি শিল্প বন্ধের সিদ্ধান্তে মূল কাণ্ডারি হিসেবে অভিযোগ রয়েছে এ খাতের তৎকালীন প্লাস্টিক মন্ত্রী খ্যাত পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে। কারসাজিতে সহযোগী ছিলেন তৎকালীন বিজিএমসি চেয়ারম্যানের দায়িত্বে থাকা বর্তমান পাট সচিব সহ সাবেক 4 সচিব। যদিও পাট সচিবের দাবি, জুট মিল বন্ধের ম্যান্ডেট দিয়েই তাকে পাঠিয়েছিল সাবেক সরকার। যেটা সরকারের তখনকার সিদ্ধান্তের বিষয়টা, এটা তো একেবারেই আপনি যদি বলেন আমি ব্যুরোক্রেট হিসেবে সেটার জবাব আমি দিতে পারবো না। এটা সিদ্ধান্ত হলো পলিটিক্যাল ডিসিশন। মিলগুলো বন্ধের 4 বছরেও পূরণ হয়নি কর্মের লক্ষ্য। উল্টো অলস বসে থেকে থেকে ভাঙারি লোহায় পরিণত হয়েছে চালু মেশিনগুলো। কর্মহীন হয়ে অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন দক্ষ শ্রমিকরা। আর অলস সময় পার করছেন প্রধান কার্যালয় সহ মিলগুলোতে থাকা প্রায় 3,000 কর্মকর্তা কর্মচারী। মিলের নিজস্ব অর্থ 4 বছরে বসে খেয়ে শেষ করাই হচ্ছে না বেতন। দক্ষতা তো আগেই শেষ হয়ে গেছে। যখন 25টা মিলের উৎপাদন একসাথে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সময়ও আমাদের মিলগুলোতে ইন টোটাল আপনার প্রায় 70,000 শ্রমিক কাজ করেছে। আমরা এখানে 1,000-এর মতো কর্মকর্তা আছি, আমাদের মেধাটাকে কাজে লাগানো হচ্ছে না। মিল বন্ধের পরই অন্য কর্পোরেশনের সঙ্গে একীভূত করতে বর্তমান পাট সচিব সহ 8 সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়। মিটিংয়ের পর মিটিংয়ে সম্মানী আর নাস্তা বাবদ লাখ লাখ টাকা ব্যয় করা হলেও এ লক্ষ্যে কাজ এগোয়নি একটুকুও। এ ব্যর্থতার দায় জনপ্রশাসন বিভাগের বলে জানান পাট সচিব। আত্মীকরণের প্রক্রিয়াটা যেভাবে লম্বা হয়ে গেছে, এটা হওয়ার কথা ছিল না। পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। এমন প্রেক্ষাপটে অতীতের সব চক্রান্তকে পেছনে ফেলে রপ্তানি খাতের এই শিল্পকে নতুনভাবে দাঁড় করানোর তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব হলো যে বাংলাদেশের যে সোনালী আঁশ, তার যে সোনালী যুগ, সেটাকে ফেরত নিয়ে আসা এবং অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এই যে পাট পণ্য সেটা রপ্তানি করে। 70 বছরের ঐতিহ্যবাহী পাট শিল্পকে এক নিমিষেই ধ্বংস করার মিশন ছিল আওয়ামী সরকারের শিল্প খাতের কলঙ্কজনক অধ্যায়। তবে আগামীর বিশ্বে পাটের চাহিদাকে সামনে রেখে নতুন করে পরিকল্পিতভাবে কাজ করার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ডেমরার করিম জুট মিল থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঝুঁকি থাকার পরও ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পশ্চিম তীরের বাকাইল ও মজলিশপুরের অন্তত 20টি গ্রামে চলছে কূপ থেকে লিকেজ হওয়া গ্যাস, উড়াল গ্যাস দিয়ে রান্নাবান্নার কাজ। শুধু তাই নয়, প্রভাবশালীদের ছত্রছায়ায় ঝুঁকিপূর্ণ এই গ্যাস বাণিজ্যিকভাবেও ব্যবহার করা হচ্ছে। বছরের পর বছর এমন অপকর্মের নজির থাকলেও রহস্যজনক কারণে অনেকটাই নীরব বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, শীঘ্রই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট।
দেখে মনে হবে প্লাস্টিকের পাইপ ও ড্রাম দিয়ে নদীতে মাছ ধরার কোনো ফাঁদ পাতা হয়েছে। প্রকৃতপক্ষে এসব ব্যবহার করা হয়েছে তিতাস গ্যাস ক্ষেত্রের কূপ থেকে লিকেজ হওয়া উড়াল গ্যাস ব্যবহারের জন্য। স্থানীয়রা জানান 2005 সাল থেকে তিতাসের 3 নম্বর কূপ থেকে গ্যাস লিকেজ শুরু হয়। এরপর থেকে তিতাসের পূর্বপাড়, আনন্দপুর, শ্যামপুর এবং পশ্চিম পাড়, বাকাইল, মজলিশপুর এলাকায় তিতাস নদী সহ বাসাবাড়িতে থাকা গভীর অগভীর নলকূপ দিয়ে গ্যাস বেরোতে থাকে। এরপরই উড়াল গ্যাসের দিকে নজর পড়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের কর্মীসহ প্রভাবশালী চক্রের। তৎকালীন প্রভাবশালীরা তিতাস গ্যাস ক্ষেত্রের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা, কর্মচারী ও প্রশাসনিক কর্মকর্তাদের ম্যানেজ করে প্লাস্টিক পাইপ এবং ড্রাম ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে উড়াল গ্যাস বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু করে। প্লাস্টিক পাইপলাইনের মাধ্যমে স্থানীয় গ্রামের বাসাবাড়ি, চায়ের দোকান সহ অবৈধভাবে গড়ে ওঠা চুনের কারখানায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই গ্যাসের সংযোগ দেওয়া হয়। এতে ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পুরো এলাকাটি। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন এলাকাবাসী। ড্রামের ভিতরে কম প্রেশার থাকে, এই কম প্রেশার দিয়ে এই গ্যাস ওঠানো হচ্ছে। এই গ্যাসগুলোর কারণে যেমন নদীর ক্ষতি হচ্ছে, নদীর মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে গ্যাস নেওয়ার ফলে এইগুলো যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে। বাংলাদেশ গ্যাস ফিল্ডের একদম কাছাকাছি কিন্তু এই এরিয়াটা, তো এখানে কোনো ধরনের প্রশাসনের কোনো ধরনের তদারকি আমরা দেখছি না। প্রশাসন যদি কঠোর অবস্থান গ্রহণ না করে যে কোনো সময় এইখানে দুর্ঘটনা ঘটে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানোর কথা জানায় জেলা প্রশাসন। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেডি আছে, আমাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। খুব শিগগিরই আমরা তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের আওতায় তাদেরকে নিয়ে আসবো এবং তাদেরকে শাস্তির মুখোমুখি করব। তিতাস গ্যাস ক্ষেত্রের মোট 24টি কূপের মধ্যে 2007 সালে তিতাসের 3 নম্বর কূপটিকে পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। পটুয়াখালীর কুয়াকাটায় সাবমেরিন কেবলের লাইটিং ফিল্টার স্থাপনের সময় ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি। সংস্থাটির মহাব্যবস্থাপকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত 2টা থেকে ভোর 6টা পর্যন্ত 4 ঘন্টা দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিস্টেমে লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় সাবমেরিন কেবলের মাধ্যমে কুয়াকাটা স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। তবে কক্সবাজার স্টেশন থেকে সাবমেরিন কেবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সাময়িকভাবে ইন্টারনেট ধীরগতি বা বিঘ্ন ঘটতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি। জেলা পরিষদ চেয়ারম্যান কালই সইহালা একটানা 15 বছর ধরে ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, কমিশন আদায়, জমি দখল সহ নানা অনিয়মে জড়িত তিনি। জেলা আওয়ামী লীগ সভাপতি হওয়ায় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সরকার পতনের পর থেকে তিনি পলাতক। এরই মধ্যে তার বিরুদ্ধে 5টি মামলাও হয়েছে। দুদকের মাধ্যমে আইনের আওতায় এনে সম্পদ বায়োজাপ্ত ও শাস্তির দাবি দুর্নীতি প্রতিরোধ কমিটির। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশৈলা একসময় ওস্তাদ ক্যাশৈলা নামেই পরিচিত ছিলেন সব মহলে। রাজনীতিতে তার উত্থান বেশি দিনের নয়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর উসই সিং এর ভগ্নিপতি হওয়ার সুবাদে নির্বাচিত হন জেলা পরিষদের চেয়ারম্যান। এরপর পাল্টাতে থাকে তার ভাগ্য। এলাকাবাসীর অভিযোগ, বিগত 15 বছরে জেলা পরিষদ থেকে ভুয়া প্রকল্প দেখিয়ে 500 কোটি টাকার বেশি লুটপাট করেছেন তিনি। এছাড়াও নিয়োগ বাণিজ্য, টোল পয়েন্ট ইজারা, বাজার ফান্ডের প্লট বরাদ্দ, জায়গা দখল, পার্টনারশিপে ঠিকাদারি করে কামিয়েছেন বিপুল অর্থ। শহরের কালাঘাটা এলাকায় সরকারি টাকায় পাহাড় কেটে গড়ে তুলেছেন আলিশান বাংলো বাড়ি। জেলার বিভিন্ন জায়গায় রয়েছে তার 500 একরের বেশি জায়গা। ঢাকা শহরেও রয়েছে বেশ কয়েকটি ফ্ল্যাট। এমনকি টাকা পাচার করে ছেলের শ্বশুর বাড়ি থাইল্যান্ডেও বাড়ি কিনেছেন বলেও রয়েছে অভিযোগ। অবৈধভাবে অর্জিত এসব সম্পদ বাজেয়াপ্ত করে শাস্তির দাবি স্থানীয়দের। দলীয় দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করত। অবৈধভাবে মানুষের জায়গা জমি জোর দবস্তি করে দখল করে নিয়েছেন। পরে 100 জন লোকের জায়গা আছে, সেই জায়গাগুলো উসেলাবাদের পরে সে জায়গাগুলো এসে নিজে দখল করে ভোগ করতেছে। দুদকের মাধ্যমে তদন্ত করে আইনের আওতায় আনার দাবি দুর্নীতি প্রতিরোধ কমিটির। কমিশন তাদের নিজস্ব উদ্যোগে
যদি এটা তদন্ত করা হয় তাহলে অবশ্যই এই দুর্নীতিবাজরা ধরা পড়বে এবং তাদেরকে সঠিকভাবে বিচার আওতায় আনা যাবে। গত 5 আগস্ট সরকার পতনের পর পলাতক রয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশৈলা। তার নামে এ পর্যন্ত 5টি মামলা হয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। ফেলে মিলছে না সামুদ্রিক মাছ। কিছুদিন পর পর বৈরী আবহাওয়ায় মাছ শিকার না করে ফিরতে হচ্ছে উপকূলে। চরম দুশ্চিন্তায় কক্সবাজার উপকূলের জেলে ও ট্রলার মালিকরা। লোকসানের কারণে অনেক ট্রলার সাগরে পাঠানো বন্ধ রয়েছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার মোহাম্মদ লোকমান, তার মালিকানাধীন ছিল 4টি মাছ ধরার ট্রলার, কিন্তু লোকসানের কারণে 2টি ট্রলার বিক্রি করে দিয়েছেন। এখন 2টি ট্রলার থাকলেও একটি ট্রলার বাকখালী নদীতে নোঙর করে রেখেছেন। বাকি আল্লাহদান ট্রলার 22 জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায়, কিন্তু এই ট্রলারটিও সাগরে না পাঠানোর চিন্তা করছেন লোকমান। বলেন, গেল 2 মাসে 20 লাখ টাকা খরচ করে সাগরে 4 বার মাছ শিকারে পাঠালেও লোকসান গুনতে হয়েছে 10 লাখ টাকা। সুদি দেয় না, টাকা নিতে নিতে কারো কাছ থেকে যাওয়ার মতো এখন পরিস্থিতি নেই। জাল কিনবো নাকি ট্রলার সাগরে পাঠাতে পারবো, আমরা কোন দিকে যাবো? এই বোটটার মধ্যে পরে আপনার 2 কোটি টাকার মতন ধরা আছে এ পর্যন্ত। তাহলে কিভাবে বোটটা সাগরে যায়, কিভাবে আসে? শুধু লোকমান নন, সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে গত 2 মাস ধরে সাগরে মিলছে না মাছ। প্রতিবারই ট্রলার পাঠিয়ে গুনতে হচ্ছে 2 থেকে 3 লাখ টাকা লোকসান। জেলেরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকার না করে ফিরতে হচ্ছে উপকূলে। সাগরে ছিলাম 8 দিন, মাছ পাইছি মাত্র 30টা নিয়ে এখন সিঙ্গেল উঠছে চলে আসি ঘাটে। ফিশিং করতে পারতেছি না, মাছ পাইতেছি না, কোম্পানি আমাদেরকে টাকা দিতে পারতেছে না, আমাদের সংসার চলতেছে না। মাছ পাইলে কোম্পানি টাকা দেবে, মাছ না পাইলে কোত্থেকে দেবে? এদিকে গত 13 সেপ্টেম্বর বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে 10টির বেশি ট্রলার ডুবি হয়। এতে কক্সবাজার উপকূলে ভেসে আসা 5 জন জেলের মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজারের নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 65,000, আর নৌযান রয়েছে 6,000-এর বেশি। একদিকে বারবার বৈরী আবহাওয়া, অন্যদিকে সাগরে মাছের আকাল, তারপর অক্টোবর মাসে আবারও নিষেধাজ্ঞা। সবকিছু মিলিয়ে লোকসানের পর লোকসানে চরম দুশ্চিন্তায় জেলে ও ট্রলার মালিকরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য অপহরণ শুরুর পর কেটে গেছে প্রায় 4 সপ্তাহ। তবুও প্রত্যাশা অনুযায়ী মাছ অবতরণ হচ্ছে না ফিশারি ঘাটগুলোতে। হ্রদে অধিক পানি ও বৈরী আবহাওয়াকে কারণ হিসেবে দেখছেন জেলেরা। তবে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত নয় বিএফডিসি কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুনার ছবিতে রিপোর্ট। প্রায় 4 মাস বন্ধ থাকার পর 1 সেপ্টেম্বর থেকে শুরু হয় কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ, কিন্তু প্রথম দিন থেকেই প্রত্যাশিত মাছ ধরা পড়ছে না জেলেদের জালে। ফলে অবতরণ কেন্দ্রগুলোতে মাছের পরিমাণ গেল বছরের তুলনায় কম। মাছ কম ধরা পড়ার জন্য হ্রদের অধিক পানি, কচুরিপানার ডুবোস্রোত, বৈরী আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন জেলেরা। পানি অতিরিক্ত বাইরে গেছে আর কচুরিপানা বেশি, জাল মারতে পারি না তেমন। নামছে পর্যন্ত 1 গ্রাম মাছ ভালো করে ধরতে পারি নাই। পানি আজকে বাড়তেছে আবার কমতেছে, ওই কারণে ঠিকভাবে জাল ফেলতে পারতেছে না জেলেরা। বৃষ্টি বাদল এবং আবহাওয়ার পরিস্থিতি একটু ভালো হলে মাছ এবং বেশি ধরা পড়বে বলে আমরা আশা করি। তবে বর্তমানে মাছের অবতরণ কম হলেও লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কার কারণ দেখছেন না বিএফডিসির এই কর্মকর্তা। লেকের পানির পরিমাণটা কিছুটা কমে যাবে, এই মাছ ধরার পরিমাণও তত ওইভাবেই বৃদ্ধি পাবে এবং আমাদের আশাবাদ যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা আমরা খুব ভালোভাবে অর্জন করতে সক্ষম। বিএফডিসির তথ্য মতে চলতি বছর প্রথম 3 সপ্তাহে জেলার 4টি অবতরণ কেন্দ্রে মোট 1060 মেট্রিক টন মাছ অবতরণ হয়। একই সময়ে গত বছর যার পরিমাণ ছিল 1303 মেট্রিক টন। সময় সংবাদ, রাঙামাটি। ঝিনাইদহ ও ময়মনসিংহের বাজারে হঠাৎ বেড়ে গেছে কাঁচামরিচ সহ সব ধরনের সবজির দাম। এতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। তবে ব্যবসায়ীরা বলছেন 3 দিনের টানা বৃষ্টিতে সবজি ক্ষেত নষ্ট হওয়ার পাশাপাশি সরবরাহ কমায় বেড়েছে দর। বৈরী আবহাওয়ায় নষ্ট হয়ে গেছে অনেক কৃষকের ক্ষেত। এছাড়া টানা বৃষ্টিতে বাজারে সবজি তুলতে না পারায় দেখা দিয়েছে ঘাটতি, আর এ কারণেই দাম ঊর্ধ্বমুখী। প্রকারভেদে সবজির দর বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত।
ঝিনাইদহের বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 90 টাকা দরে, যা 3 দিন আগেও ছিল 50 টাকা। এছাড়াও লাউ 30 টাকা থেকে বেড়ে 60 টাকা, করলা 50 টাকা থেকে বেড়ে 80 টাকা, ঝিঙে 50 টাকা থেকে বেড়ে 60 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি কেজিতে 20 টাকা বেড়ে 90 টাকা, পটল 50 টাকা থেকে বেড়ে 60 টাকা হয়েছে, আর 40 টাকা বেড়ে কাঁচামরিচের কেজি 200-তে ঠেকেছে। আগেই তো ভালো আছেন, প্রতি কেজিতে মনে করেন 20-30 টাকা বেশি। এই কাঁচামরিচ আপনার 200 টাকা কেজি, যেটা কিনছে আপনার 100 টাকা কেজি। যখন দাম কমায় 2 টাকা 3 টাকা 5 টাকা সর্বোচ্চ, কিন্তু যখন বাড়ায় 15 টাকা 20 টাকা পর্যন্ত, এখন 30 টাকা পর্যন্ত চলে যায়। যে তরকারি আছে 30 টাকা কেজি, এখন 50 টাকা কেজি। ডাল বুড়ি ডাল আছে 100 টাকা দাম, বুড়ি ডাল 130 টাকা কেজি। বৃষ্টির কারণে দামটা বাইরে গেছে, আমদানি কম, দামটা বাড়ছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়েছে ময়মনসিংহের বাজারেও। কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে 50 টাকা। এছাড়া অন্যান্য সবজিও কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। চড়া মাছের বাজারও প্রকারভেদে বিভিন্ন চাষের মাছ কেজি প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা। আর সরবরাহ কম থাকায় 1 কেজি ওজনের ইলিশ 200 থেকে 250 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকায়। রিমু সিদ্দিক, সময় সংবাদ। 1972 সালে তৎকালীন রাষ্ট্রপ্রধান জাতিসংঘ সফরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে যাননি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে তুলে ধরেছেন বিশ্বমঞ্চে। এমনটাই বলেছেন লেখক চিন্তাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহমেদ চুনকানগর পাঠাগার মিলনায়তনে গণতান্ত্রিক বিপ্লবে জাতীয় সংবিধানের রূপরেখা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। ডক্টর সলিমুল্লাহ বলেন, উন্নয়নের গুণগান নয়, দরকার যুব সমাজের কর্মসংস্থান। এতেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। সাহিত্য আন্দোলন ধাবমানের উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তব্য শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘে গিয়েছেন, তিনি সেখানে ছাত্র নেতাদের 2 বা 3 জনকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে তাদের পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি যদি বলে থাকেন অমুক ছেলে মাস্টার মাইন্ড, লোকে এটা নিয়ে কত লেখালেখি করছে ফেসবুকে, এগুলিকে বলে কুতর্ক, সফিস্ট্রি। এটা তো প্রতীকী। তিনি বলে এই ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। কিন্তু তুলনা করুন, 1972-এর পর বাংলাদেশের রাষ্ট্রপতিরা যখন জাতিসংঘে গিয়েছিল, তখন তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে গিয়েছিল। যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিলেন, বীর শ্রেষ্ঠ হয়েছিলেন, তাদের তো নিয়ে যেতে পারবেন না। যারা বেঁচে ছিলেন, বীর উত্তম ছিলেন, তাদের একজনকে তো নিয়ে যাননি। রাজনৈতিক নেতাদের তো নিয়ে যাননি। এই পার্থক্যটা লক্ষ্য করে। বিপ্লব তখনই বেহাত বিপ্লব হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হোক, তা কখনোই চায় না বিএনপি। দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীর চৌমনিতে আয়োজিত মতবিনিময় সভায় এই মন্তব্য করেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক কোনো রাজনৈতিক দল বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা চাই না বাংলাদেশে কোনো জঙ্গি উত্থান হোক, কোনো ধর্মান্ধরা বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। আমরা চাই সবাই মিলেমিশে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা অসাম্প্রদায়িকতা বিশ্বাস করে, তারা যেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে। আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশে আমার মৃত্যু আমাকে কবর দেবে। হিন্দু ভাইরা এদেশে জন্মগ্রহণ করেছেন, এদেশের আলো বাতাসে বড় হয়েছেন, এদেশের শ্মশানে যেন ওনার দাহ হয়। দেশে সুষ্ঠু নির্বাচন হলে 250টির বেশি আসন নিয়ে সরকার গঠন করবে বিএনপি। বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দলটির জনসভায় এ মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি আরও বলেন, সংবিধান, আইন ও বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের যৌক্তিক সংস্কার হতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই। যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি 250-এর উপরে আসন নিয়ে সরকার। সাংবিধানিক সংস্কার প্রয়োজন, আইনগত সংস্কার প্রয়োজন, বিচার বিভাগের সংস্কার প্রয়োজন, আমাদের নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন। কিন্তু একই সঙ্গে আমরা এটাও বলতে চাই, সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয় যদি সেটা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী
জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের চাষারায় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচিতে এ দাবি তুলে ধরেন তিনি। এ সময় গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এই শহীদদেরকে জাতীয় মর্যাদায় অভিষিক্ত করতে হবে। শহীদ পরিবারদেরকে যাতে কারো কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, এক মুহূর্তের জন্য যেন তারা অবহেলা বোধ না করেন। কেন খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে? যারা নির্দেশদাতা তারা কোথায় গেল? কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং যারা নির্দেশদাতা তারা কোথায় কিভাবে গেলেন? যারা গুলি করেছে তারা সহ যারা নির্দেশদাতা তাদের প্রত্যেককে আইন এবং বিচারের মুখোমুখি দেখতে চায়। গণঅভ্যুত্থানের সরকার পতনে বিজয় ২৪ উদযাপনে আনন্দ র্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে হলের সামনে থেকে মাথায় গামছা ও লুঙ্গি পরে গরু ও খাসি নিয়ে ভিন্ন ধর্মী র্যালির আয়োজন করে তারা। পরে প্যারিস রোড হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মহিলা হলের সামনে জড়ো হয় তারা। শিক্ষার্থীরা সেখানে নেচে গিয়ে আবারও হলে ফিরে যায়। দরিদ্র শ্রেণীতে নারীর মাতৃত্বের সঙ্গে জড়িয়ে থাকে হাজারো সংগ্রামের গল্প। নারীর মাতৃত্ব এবং তার ধারাবাহিক অগ্রযাত্রাকে অবলম্বন করে শুক্রবার বিকেলে ধানমন্ডির কলাকেন্দ্রে উদ্বোধন করা হয় আলিঙ্গনে মিলছুট শিরোনামে প্রদর্শনীর। শিল্পী মাসুদা খাতুন জুই ও জাফরিন গুলশানের যৌথ শিল্পকর্মের প্রদর্শনী চলবে 15 অক্টোবর পর্যন্ত। একটি ভ্রূণ থেকে ধীরে ধীরে মানবদেহের জন্ম। শরীরের যিনি মানবদেহ ধারণ করেন তিনি নারী। মাতৃত্বের সময়টুকু সব নারীর জন্যই বিশেষ। তবে সমাজের অবহেলিত শ্রেণীতে যারা মাতৃত্ব ধারণ করেন তাদের যেতে হয় নানা বঞ্চনার ভেতর দিয়ে। সমাজের দরিদ্র শ্রেণীতে বেড়ে ওঠা নারীদের জীবনবোধ এবং সমাজের চোখে তার মাতৃত্ব ধারণের সময়কালকে শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরেছেন দুই শিল্পী। নিজ নিজ পরিবেশের যে উপাদানগুলো তাদের মননে নাড়া দিয়েছে তাই নিয়ে নির্মাণ করেছেন শিল্পকর্ম। দুই শিল্পীর বিষয় একই হলেও প্রকাশের ধরন স্বাভাবিকভাবেই ভিন্ন। নিম্ন আয়ের মানুষের যে সংস্কৃতি, সেই সাংস্কৃতিক উপাদানগুলো আমাকে আকর্ষণ করেছে, সেগুলো আমি আর কি, এবং আমার পেন্টিংগুলো দেখলে আপনি দেখবেন যে ওই শ্রেণীর মানুষকেই, এবং তাদের যে পোশাক, তাদের পোশাকের মধ্যে যে ফ্লোরাল ডিজাইন, যে ফুল, সেটা অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক বেশি উজ্জ্বল। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে আমি সামাজিক প্রেক্ষাপটে দেখার একটা প্রচেষ্টা এবং নিজেকে খুঁজে দেখা। নারীরা আরও বেশি এগিয়ে যায় কারণ তাদের সামনে অনেক চ্যালেঞ্জ থাকে। তো চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা যে সমাজে যত বেশি করতে হয়, সেই সমাজে সেই শ্রেণী তত বেশি এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে। সমাজের দরিদ্র শ্রেণীতে কন্যা সন্তানের জন্ম অনেক সময় অনাকাঙ্ক্ষিত। জন্মের পর বেড়ে ওঠে অবহেলায়। তবে তার জীবন রংহীন হলেও তার পোশাকের রং রঙিন। আমরা যারা দর্শক আছি, আমরা যদি ভালোভাবে দেখি একটার পর একটা, আমরা ইজিলি অনুধাবন করতে পারবো যে কোন কষ্ট, মানে কোনটার পরে কোনটা অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে কষ্টের জায়গাটা আসে এবং আমরা কিভাবে মেয়ে থেকে মাতে পরিণত হই। মাতৃত্ব সবসময় নারীর জন্য খুব আনন্দের হয়ে ওঠে না আমাদের এই সমাজে। নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানিয়ে সমাজকর্মী খুশি কবির তুলে ধরেন সমাজে নারীর জীবন ধারণের চিত্র। প্রত্যেকটা ছবি একটা কাহিনী বলছে, এবং সেই কাহিনী শুধু ওই ছবির কাহিনী না, এটা সকল নারীর কাহিনী তথা গোটা সমাজের কাহিনী, এবং এইটাই যদি হয়ে থাকে সমাজ এগোবে না। নিজেদের নিরীক্ষাধর্মী এই শিল্পকর্ম সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে প্রভাব রাখবে বলে প্রত্যাশা করেন শিল্পীরা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো শিশুদের হামাগুড়ি দিয়ে সাইনেক্স সেরা হামাগুড়ি সিজন 2 ক্যাম্পেইনের মূল পর্ব। প্রতিযোগিতায় অংশ নিতে সারা দেশ থেকে শতাধিক অভিভাবক সাইনেক্স ফেসবুক পেজের মাধ্যমে নিবন্ধন করেন। সেখান থেকে যাচাই বাছাই করে সেরা 30 জন শিশুকে নির্বাচিত করা হয়। ছোট্ট শিশুরা অংশ নিচ্ছে জীবনের প্রথম প্রতিযোগিতায়। দ্বিতীয়বারের মতো এসিআই আয়োজন করল সাইনেক্স সেরা হামাগুড়িয়ান প্রতিযোগিতার।
শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে দ্বিতীয়বারের মতো শিশুদের হামাগুড়ির এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সারা দেশ থেকে শতাধিক অভিভাবক শাইনেক্স ফেসবুক পেজের মাধ্যমে নিবন্ধন করেন। সেখান থেকে যাচাই বাছাই করে সেরা 30 জন শিশুকে নির্বাচিত করা হয়। আয়োজকরা জানান, শিশুর বেড়ে ওঠার সুন্দর সময়কে স্মৃতিময় করে রাখতেই এই আয়োজন। আমাদের বাসার মধ্যে ফ্লোরটা কিন্তু হলো যে প্রথম প্লেগ্রাউন্ড, বাচ্চার ওখানে হামাগুড়ি দেয়, তারপর খেলাধুলা করে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করে। তো আমাদের উদ্দেশ্যটা হলো যে ওই ফ্লোরটা যাতে ঝকঝকে এবং জীবাণুমুক্ত থাকে, বিকজ আমাদের ব্র্যান্ড যেটা শাইনেক্স ফ্লোর ক্লিনার, ওই ব্র্যান্ডের পক্ষ থেকেই এই আয়োজনটা আমরা অর্গানাইজ করেছি। হামাগুড়ি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আকর্ষণীয় সব উপহার তুলে দেন শাইনেক্স টিম। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত 40 পরিবারকে 3 লাখ টাকা আর্থিক সহায়তা দিল পেশাজীবী সংগঠন ICSB। শুক্রবার বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্তদের এই অনুদান দেওয়া হয়। পুনর্বাসনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত 40 পরিবারের প্রত্যেককে 7,500 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন দুর্যোগে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। গাজা ও লেবাননে চলমান হামলার মধ্যেই জাতিসংঘ ভাষণে মধ্যপ্রাচ্যে শান্তির ডাক দিলেন নেতানিয়াহু। এ সময় তুরস্ক সহ কিছু দেশের প্রতিনিধি তার বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন বর্জন করেন। কেউ কেউ হিটলার বলেও চিৎকার করেন। এতে অধিবেশন কক্ষে দেখা দেয় বিশৃঙ্খলা। এক পর্যায়ে অধিবেশনের সভাপতি নীরব থাকার আহ্বান জানান সবার প্রতি। Ladies and gentlemen, order. জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নাম ঘোষণা করতেই এভাবে বিক্ষোভে ফেটে পড়েন অনেকে। এ সময় নেতানিয়াহুকে অনেকে হিটলার বলেও চিৎকার করেন। এরপর তাদেরকে শান্ত হওয়ার আহ্বান জানান অধিবেশনের সভাপতি। এরপর নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যান করেন বিশ্ব নেতারা। লেবানন ও গাজায় যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের আহ্বানকে উপেক্ষা করে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যেই নিজের ঢোল পেটালেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে শান্তির ডাক দিলেও তার বক্তব্যে ছিল না লেবাননের যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা। উল্টো তেহরানকে হুমকি দিয়ে বলেন, ইরানের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম ইসরায়েল। গাজা উপত্যকায় হামাসকে নির্মূল না করা পর্যন্ত লড়াই করার কথাও বলেন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে আত্মসমর্পণ করতে বলেন তিনি। ভাষণের এক পর্যায়ে মধ্যপ্রাচ্যের দুটো মানচিত্র দেখিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল চায় ভূমধ্যসাগরের মধ্য দিয়ে এশিয়া ও ইউরোপকে সংযোগকারী একটি স্থল সেতু তৈরি করে রেল লাইন, জ্বালানি পাইপলাইন, ফাইবার অপটিক কেবল স্থাপন করবেন। এতে 200 কোটি মানুষ উপকৃত হবে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে ইরান, ইরাক ও সিরিয়ার মানচিত্র দেখিয়ে বলেন, এ দেশগুলো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিচ্ছে। তারা ভূমধ্যসাগর দিয়ে চলা একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি করছে। এতে অর্থনৈতিকভাবে হুমকির মুখে পড়ছে অনেক দেশ। তিনি আরো বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি চায়, কিন্তু অনেক হয়েছে, আর সহ্য করা হবে না। এর আগে ভাষণের জন্য জাতিসংঘের সদর দপ্তরে আসার সময়ও ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ। অঙ্গরাজ্যের মধ্যে 6টিতে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনসমর্থনে এগিয়ে আছেন কমলা হ্যারিস। কেবল জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীকে ছাড়িয়ে যেতে পারেননি ডেমোক্র্যাট প্রার্থী। যদিও এই অঙ্গরাজ্যটিতে দুজনেই আছেন সমান সমান। সম্প্রতি এক জরিপের পর এমন তথ্য দিয়েছে ফোর্বস ম্যাগাজিনটি জানায়, তরুণ আর অঙ্গরাজ্যে ভোটারদের সমর্থন বেশি পাচ্ছেন কমলা হ্যারিস। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কে কোন অঙ্গরাজ্যে এগিয়ে আছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দুই প্রার্থীর জনসমর্থন নিয়ে সম্প্রতি একটি জরিপ চালায় মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ, আর এতে উঠে এসেছে নতুন তথ্য। জরিপের ফল বলছে, যুক্তরাষ্ট্রের 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে 6টিতেই ট্রাম্পের চেয়ে জনসমর্থনে এগিয়ে আছেন কমলা। কেবল জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীকে ছাড়িয়ে যেতে পারেননি তিনি, তবে সেখানেও আছেন ট্রাম্পের সমানে সমান।
অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া এবং উইসকনসিন অঙ্গরাজ্যের 5,000-এর বেশি ভোটারের ওপর এই জরিপ চালানো হয়। পরে এক প্রতিবেদনে বলা হয়, ভোটারদের সমর্থনে জর্জিয়া ছাড়া বাকি অঙ্গরাজ্যগুলোতে 2 থেকে 7 পয়েন্টে এগিয়ে আছেন কমলা। জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্প কমলা দুজনেই 49% সমর্থন নিয়ে সমান সমান আছেন। নির্বাচনী প্রচারাভিযানে অর্থনীতিকে গুরুত্ব দেওয়ায় কমলা এত জনপ্রিয়তা পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ডেমোক্রেট প্রার্থী মূলত তরুণ, নারী আর শ্বেতাঙ্গ ভোটারদের কাছ থেকে বেশি সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। এছাড়া নিউ ইয়র্ক টাইমস আরেকটি প্রতিবেদনে জানিয়েছে, হ্যারিসের প্রতি 84% কৃষ্ণাঙ্গ ভোটারদেরও সমর্থন রয়েছে। এমনকি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও নেই কৃষ্ণাঙ্গদের এত সমর্থন। কাকুলি আখতার, সময় সংবাদ। টাইগার ক্রিকেটের মহাতারকা সাকিবের অবসরের প্রথম পাতায় জায়গা করে নিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে। কানপুর টেস্টের প্রথম দিনেও ম্যাচ ছাপিয়ে বিশেষ আলোচনায় ছিল যা। এদিকে বাংলাদেশ ভারত টেস্টের প্রথম দিনে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল গোটা স্টেডিয়াম পাড়া। তবে তাতে ভাটা পড়েনি দর্শক উন্মাদনায়। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। আকাশে মেঘের ঘন ঘটা আছে বৃষ্টির শঙ্কা, তবুও কমছে না উন্মাদনা। এ লাইনের শেষ কোথায় তা জানতে হলে হাঁটতে হবে প্রায় মিনিট 30। গ্রিন পার্কই বিশ্বের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম যেখানে স্কুল ছাত্রছাত্রীদের জন্য আছে আলাদা গ্যালারি। এদিন তাই সবারই যেন স্কুল কামাই। 3 বছর বাদে গ্রিন পার্কে ফিরেছে টেস্ট। একটা টিকিটের জন্য তাই কানপুরবাসীর হাহাকার। সকাল থেকে দর্শকদের ঢল, টিকিট মিললেও কমছে না বিড়ম্বনা। অবশ্য তার একটা কারণ আছে বইকি। স্টেডিয়াম এলাকাতে ঢুকলেই প্রথমে মনে হতেই পারে হয়তো কোনো যুদ্ধক্ষেত্র। মুহুর্মুহু সাইরেন আর নিরাপত্তা রক্ষীদের কড়া পাহারা। ইউপি পুলিশ তো আছেই, সঙ্গে নিরাপত্তার দায়িত্ব পড়তেছে এআইএস, আরপিএফ এর মতো স্পেশাল ফোর্সের ওপর। কারণটা তো সবারই জানা, এই টেস্ট ঘিরে হুমকি দিয়ে রেখেছে হিন্দু মহাসভা নামক কট্টরপন্থী সংগঠন। কিন্তু পুলিশের কড়া নজরদারিতে কোথাও চোখে পড়েনি তাদের কোনো কার্যক্রম। প্রেসবক্স থেকে স্থানীয় কিংবা ভারতীয় প্রথম সারির গণমাধ্যম, আলোচনায় একজন, ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসান আর তার প্রস্থান। আচমকা সাকিবের অবসরের সিদ্ধান্তের খবর ভারত জুড়েই এখন টক অব দ্য টাউন। অবসরের ঘোষণার সঙ্গে তার দেশে ফেরার শঙ্কা নিয়েও খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। এমনকি দেশে ফিরলে কেন বিসিবি সাকিবের দায়িত্ব নিবে না, তুলেছে এমন প্রশ্ন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কানপুরে বেড়েছে দর্শকদের ঢল। সংকট থাকায় কেউ কেউ কেটেছেন পুরো 5 দিনের টিকিট। তবে অ্যাওয়েতে সাকিবের বিদায়ী টেস্ট 5 দিনে গড়াবে কিনা আছে সে প্রশ্ন। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে সাকিব আল হাসান যে নিরাপত্তা চেয়েছেন তা বিসিবি প্রত্যাখ্যান করলেও তাকে সমর্থন জানিয়েছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অবদানের কথা স্বীকার করে মিরপুরে শেষ টেস্ট খেলতে সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন বর্তমান সরকারের কাছে। কোনো খেলোয়াড় খেলা চলাকালীন রাজনীতিতে যেন যোগ না দেয় সেই বিষয়েও সতর্ক করেন সাবেক অধিনায়ক। ঘরে মাটিতে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো, সবার ভালোবাসা নিয়ে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। কানপুরেই যে বনেদি ক্রিকেটে সাকিব আল হাসানের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি হচ্ছে সেটার আঁচ পাওয়া যায় বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মন্তব্যে। মাঠের হিরো রাজনীতিতে জড়িয়ে এখন ভিলেন, যে কারণে বিদেশে বসে আকুতি জানাতে হচ্ছে শেষ টেস্টটা যেন দেশের মাটিতে খেলতে দেয়া হয়। সাকিবের দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ার শেষ করার ইচ্ছা পূরণ হবে কিনা সেটা এখন কঠিন সমীকরণ। আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি হওয়ায় সাকিব শুধু মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়। সাবেক অধিনায়ক রকিবুল হাসানও মানছেন উদ্ভূত পরিস্থিতিতে নিরুপায় বিসিবি। সাকিবের কিন্তু দুইটা রূপ আছে, ক্রিকেটার সাকিব আর একটা হলো মানুষ সাকিব। আপনি যদি মানুষ সাকিবের মূল্যায়ন করি আমরা, তো সেখানে কিন্তু আমরা সুখকর অনেক কিছুই পাবো না। তাকে ফাইন করা হয়েছে শেয়ার মার্কেট নিয়ে। সাকিবকে এখন বের হতে হবে ওই আইনের মধ্য দিয়েই, বিকজ ইটস অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, অল ডিসিশনস আর কামিং ফ্রম দি টপ। কোনটার কী ইম্প্যাক্ট আছে, কারণ সাকিব যদি শুধু খেলোয়াড়ও তো একটা কথা ছিল, হি ইজ এন এমপি, ফর্মার এমপি। এমন একটা দলের যেই দলকে এখান থেকে সরানো হয়েছে, ক্রিকেট বোর্ড এই দায়িত্ব নিয়ে কিছু একটা করার ক্ষমতা থাকবে আমার মনে হয় না। বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আসার ঝুঁকিপূর্ণ আমরা কেনই বা বলবো, কিন্তু
যে একটা পরিস্থিতি বিরাজমান করছে এখন তার বেলায়, এটা আমার মনে হয় সেই ভালো করে জানে যে এটা একটা ঝুঁকি নেওয়া হবে সে যদি এখানে আসে। অথচ দেশের ক্রীড়াঙ্গনের মহাতারকার বিদায়টা হওয়ার কথা ছিল রাজস্বিক। বর্তমান পরিস্থিতির জন্য সাকিব নিজেও দায়ী মনে করছেন সাবেকরা। সতর্ক বার্তা দিলেন বর্তমান ক্রিকেটারদেরও। অ্যাক্টিভ ক্রিকেটার হিসাবে, অ্যাক্টিভ ফুটবলার হিসাবে বা অ্যাক্টিভ যে কোনো একটা অন্য জায়গায় তাকে রাজনীতিতে আসা আমি কোনোদিন সমীচীন মনে করি না। যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে থাকেন, রিটায়ারমেন্টে যান, তারপরে আপনার রাজনৈতিকভাবে কোনো দর্শন যদি থাকে, সেই দর্শনকে আপনি যদি প্রতিপালন করতে চান, আপনি রাজনীতিতে যান। He could not resist the temptation and he joined politics because of that. আওয়ামী লীগের যদি বলি যেভাবে পতন হয়েছে, প্রভাবটা তার উপরে পড়েছে। এই জন্যই আমার মনে হয় যে তার পলিটিক্স জয়েন করাটা আরো বেশি সমালোচিত হয়েছে বিকজ অফ দিস। তবে বর্তমান সরকারের কাছে একটা অনুরোধ রেখেছেন সাবেক অধিনায়ক রকিবুল। আমি একটা অনুরোধ রাখতে পারি, টেস্ট ম্যাচটা সে চেয়েছে খেলতে, এটা যদি তাকে খেলার ব্যবস্থাটা করে দেওয়া হয় এবং তার সে যদি একটা সম্মানের সঙ্গে বিদায় নিতে পারে এই ক্রিকেট থেকে। মাঠ থেকে বিদায় নেওয়ার রীতি খুব একটা নেই দেশের ক্রিকেটে। সাকিবের সাহসী সিদ্ধান্তের সাধুবাদ জানিয়েছেন সাবেকরা, যদিও তাদের মতে রাজনীতিতে না জড়ালে আরও কিছুটা লম্বা হতে পারত সাকিবের ক্যারিয়ার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নারী টি-20 বিশ্বকাপের খবর। মেগা আসর শুরুর আগে শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ সামনে রেখে দুবাইয়ে প্রথমবারের মতো অনুশীলন করেছে টাইগ্রেসরা। প্রস্তুতি ম্যাচ হলেও আত্মবিশ্বাস বাড়াতে জয়ের বিকল্প কিছু ভাবছে না নারী উইংস প্রধান হাবিবুল বাশার। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। নিগার মারাফারা এখন থাকবেন মিরপুরে, ব্যস্ত থাকতেন ঘরের মাঠের বিশ্বকাপের প্রস্তুতিতে। তবে ভাগ্য চায়নি এমনটা। দেশের পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপ চলে গেছে দুবাই। সেখানেও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশের নারীরা। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। সেই ম্যাচ সামনে রেখে এদিন আইসিসির একাডেমি মাঠে প্রথমবারের মতো অনুশীলন করেছে জ্যোতি জাহানারারা। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানরা কদিন আগে ভারতকে হারিয়ে জিতেছে এশিয়া কাপ। সামর্থ্যের দিক দিয়ে টাইগ্রেসদের চেয়ে এগিয়ে লঙ্কানরা। টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত লাল সবুজের সঙ্গে 3 দেখায় 2 জয় পেয়েছে তারা। তাই আত্মবিশ্বাস বাড়াতে এ ম্যাচে জয়ের প্রত্যাশা বাংলাদেশের। প্রতিটা ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদিও প্র্যাকটিস গেমে জয় পরাজয়টা নিয়ে অতটা চিন্তা ভাবনা টিম ম্যানেজমেন্ট করে না। হয়তো কোচ একটু 2-1 প্লেয়ারকে দেখে নিতে চাইবেন, একটু কম্বিনেশন ট্রাই করতে চাইবেন। বাট আমার মনে হয় যদি আমরা এই প্র্যাকটিস গেমগুলি জিততে পারি, 2টি ম্যাচ জিততে পারি, সেটা আমাদের ওয়ার্ল্ড কাপের মূল ম্যাচগুলিতে অনেক কাজে লাগবে। এই বিশ্বকাপ নিয়ে বড় প্রত্যাশা বাংলাদেশের। তবে ম্যাচ বাই ম্যাচ জিতে লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে চায় লাল সবুজ। মেগা আসর সামনে রেখে দেশের মাটিতে লম্বা সময় ধরে চলেছে অনুশীলন। প্রস্তুতি ভালো হওয়ায় ইতিবাচক কিছুর প্রত্যাশা বিসিবির, যদিও চিন্তা আছে দুবাইয়ের অতিমাত্রার গরম নিয়ে। দুবাই তো একটু গরম হবে স্বাভাবিক, একটু টাফ কন্ডিশনে খেলা হবে। বাট খুব দেখার বিষয় ছিল যে আমরা কতখানি এনার্জেটিক আছি প্রেয়ার টু টুর্নামেন্ট। আমার মনে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো পারফরমেন্স করার জন্য। আমাদের সবগুলি খেলা মোটামুটি রাতের বেলায় পড়েছে, শুধু একটা খেলা বিকালে। একটু তো চ্যালেঞ্জিং হবেই, বাট আমরা মনে হয় দেশে এর থেকে বেশি গরমে খেলে এসেছি। আসর শুরুর আগে সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ। ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে নতুন রূপরেখা তৈরি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এখন থেকে কোনো ক্রীড়া সংস্থাতে একই পদে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না কোনো সংগঠক। এছাড়া সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি বছর ক্রীড়া সংস্থাগুলোকে আয় ব্যয়ের অডিট রিপোর্ট জমা দিতে হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে তৎপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বাংলাদেশের ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। তারই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের সঙ্গে এই মত বিনিময় সভা। প্রায় 1.5 ঘন্টা সময় ধরে চলে মত বিনিময় সভা। ফেডারেশনগুলোকে সুসংগঠিত করতে এবং অসাধু সংগঠকদের চিহ্নিত করে যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দেন বেশিরভাগ ক্রীড়া অনুরাগীরা। ফেডারেশন নিয়ে মতামত ব্যক্ত করেন 26 জন ক্রীড়া সংশ্লিষ্টরা।
মত বিনিময় শেষে ফেডারেশন নিয়ে নতুন রূপরেখার কথা জানান ক্রীড়া উপদেষ্টা। এনএসসি থেকে ফেডারেশনগুলোর জন্য তৈরি করা হচ্ছে সাধারণ নির্দেশনা। এতে ভাঙবে যুগের পর যুগ একই চেয়ার ধরে রাখা ব্যক্তিদের একচেটিয়া রাজত্ব। কোনো সংস্থাতেই এক পদে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না কোনো সংগঠকই। এছাড়া ফেডারেশনের আয় ব্যয়ের স্বচ্ছতা আনতে প্রতি বছর অডিট রিপোর্ট বাধ্যতামূলক করা হবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। কিছু ফেডারেশনে 30 বছর 40 বছর ধরে দায়িত্ব নিয়ে আছে, কিন্তু সেটার কোনো প্রোগ্রেস নেই। কোনো ফেডারেশনে কেউ 2 বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। আমাদের একটা অন্যতম লক্ষ্য আমরা ঠিক করেছি যে ক্রীড়া ক্ষেত্রকে বিরাজনীতিকরণ করা। জেনারেল গাইডলাইনে এটাও রাখবো যে প্রতি বছর প্রত্যেকটা ফেডারেশন তার সে যেই ব্যয় করে আয় এবং ব্যয়ের যে অডিট, সেই অডিট রিপোর্ট মন্ত্রণালয়ে এনএসসিতে পেশ করবে। মত বিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল প্রতি ফেডারেশন থেকে 4 জন প্রতিনিধি। তবে ফেডারেশন প্রতিনিধি ছাড়াও সবাই উপস্থিত ছিলেন আরো অনেকেই সুযোগ পাননি নিজের বক্তব্য দেওয়ার। এতে কিছুটা বিশৃঙ্খলাও দেখা দেয়, জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট নিয়ে যে আমরা এখন এই সংস্কার আন্দোলনের মধ্যে আসছি, এই সংস্কারটাই কিন্তু প্রতিহত করতেছে। আবার ওই স্পিরিটধারী মানে যারা বৈষম্য করে সেখানে স্পষ্ট যারা টু দ্য পয়েন্ট কথা বলবে এই লোকদেরকে কথা বলতে দেওয়া হয়নি। প্রত্যেকটা ইভেন্ট থেকে যদি সুযোগ দেওয়া হতো, যেটা এখানে হয়তো হয়নি, যে অনেকে কথা বলতে পারেনি, যেমন আমরা হকি নিয়ে কোনো আলোচনা করতেও পারিনি। মূল পয়েন্টটাই এখানে বলেন নাই, তারা একটা কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলেছেন। এনারা কি চাচ্ছেন? ইলেকশনে যারা আছেন কমিটিতে তাদেরকে বের করে দিয়ে যারা আসেন নাই তারা এসে কাজ করতে যাচ্ছেন। ইতোমধ্যে কয়েকটি সুনির্দিষ্ট ফেডারেশনকে নিয়ে কাজ শুরু করেছে সার্চ কমিটি। খুব দ্রুত আরও কিছু ফেডারেশনের সঙ্গে বসে অ্যাডহক কমিটি তৈরি করা হবে বলে জানান কমিটির অন্যতম সদস্য ইমরোজ আহমেদ। যারা ক্রীড়াঙ্গনে অনেকদিন ছিলেন, নতুন যারা আসছেন, তাদেরকে একটা নিয়েই কিন্তু আমরা একটা দিন তারিখ ঠিক করে আপনাদেরকে বলবো। হয়তো একদিনে 4-5টা করে আমরা ফেডারেশনের সাথে বসবো এবং সেইখান থেকে আমরা এক্সট্রাক্ট করার চেষ্টা করব তাদের মতামত, এবং সো দ্যাট আমরা সবাই একসাথে বসে আমরা এটাকে একটা নতুন শেপ দিতে পারি। ফেডারেশনগুলোর আর্থিক উন্নয়নের জন্য পরবর্তীতে সংগঠক খেলোয়াড়দের পাশাপাশি আলোচনা করা হবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গেও। রিফাতুল ইসলাম মিরন, সময়। 17 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ভাগ্যের সহায়তায় সেমিফাইনালে জায়গা পাওয়া বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। এবার আর ভুল করতে চায় না লাল সবুজ। যে জায়গায় ঘাটতি ছিল তা নিয়ে কাজ করা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক। ভুটানের চাংলি মিথাংয়ের খেলা শুরু হবে আজ সন্ধ্যা 6টায়। ম্যাচ না জিতেও যে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা যায় অনূর্ধ্ব-17 সাফ দেখে তার ধারণা নেওয়া যেতে পারে। ভাগ্যের সহায়তায় শীর্ষ 4-এ জায়গা পাওয়া দলটার নাম আবার বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার এই আসরের মানটাই এমন, অথচ এখানেও লাল সবুজের পারফরমেন্স বিবর্ণ। যেসব ভুল করে সেমিফাইনালের মঞ্চে এসেছে বাংলাদেশ, তাতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে বড় কোনো স্বপ্ন দেখার সুযোগ নেই। তবে সম্ভাবনার কথা বলছে ফুটবলাররা। যেসব জায়গায় ঘাটতি ছিল তা নাকি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে মনে করছেন অধিনায়ক। পাকিস্তান অনেক ভালো, ওরা গ্রুপ পর্বে অনেক ভালো করেছে, ভালো করে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা গ্রুপ রানার্স আপ হয়ে, সো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে, যেহেতু ওরা গ্রুপ চ্যাম্পিয়ন, আমরা গ্রুপ রানার্স আপ। বাট আমরা আমাদের জায়গা থেকে নিজেদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। লাস্ট ম্যাচের পরে আমরা 4 দিন, আজকে নিয়ে 5 দিন সময় পেয়েছি, যেহেতু আমাদের কোচরা আমাদেরকে সেই বলগুলো ভিডিও সেশনে বা প্র্যাকটিস সেশনে দেখিয়েছে। আমরা বলগুলো শুধরিয়ে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করব। বাংলাদেশ জয় না পেলে কি হবে? পাকিস্তান প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে জায়গা করেছে। বিশেষ করে ওদের কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল বেশ ভয়ঙ্কর। এই জায়গায় শিষ্যদের সতর্ক থাকার পরামর্শ সহকারী কোচের। খেলোয়াড়দেরকে ভিডিও সেশনের মাধ্যমে তাদেরকে দেখানো হয়েছে যে পাকিস্তানের স্ট্রেংথ এবং উইকনেসেস, সেই সঙ্গে আমাদেরও কিছু উইকনেস ছিল গত 2 ম্যাচে, বিকজ আমরা স্কোরিংয়ের ক্ষেত্রে কিছু অপরচুনিটি মিস করেছি। কাউন্টার অ্যাটাকে তারা খুবই ফাস্ট, স্পেশালি তাদের ফরওয়ার্ড প্লেয়াররা সেই মানে অপোনেন্টের স্পেসগুলোতে, স্পেশালি ওয়াইড এরিয়াতে তারা স্পেসগুলো নিতে চায়। সো আমরা সেই বিষয়গুলোতেই খুব কনসার্ন এবং সেভাবেই আমাদের প্লেয়ারদেরকে ট্রেনিং করানো হয়েছে। এবারের সাফে প্রতিপক্ষের জালে 3 ম্যাচে 9 গোল করেছে পাকিস্তান। পক্ষান্তরে 2 ম্যাচ খেলে বাংলাদেশ করতে পেরেছে মাত্র 1টি। এই পরিসংখ্যান স্পষ্ট 2 দলের অবস্থান। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা।
টেকসই সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসন ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান। রাঘব বোয়ালদের পাচারের অর্থ দেশে ফেরানোর তোড়জোড়। প্রক্রিয়া জটিল হলেও অসম্ভব নয় মত আইনজীবীর। দুর্নীতির সম্পদের হদিশ পেলেই পাসপোর্ট বাতিলের পরামর্শ। লোকসান দেখিয়ে বিজিএমসির 25 জুট মিল বন্ধ করে বিগত সরকার। সব জানতেন সাবেক মন্ত্রীও। নির্দেশ বাস্তবায়নে চেয়ারে বসানো হয় পাট সচিবকে। শিল্প ধ্বংসের মাসুল দিচ্ছেন শ্রমিকরা। এবং ব্রাহ্মণবাড়িয়ার 20টি গ্রামে কূপ থেকে লিকেজ গ্যাসে রান্না। প্রভাবশালীদের ছত্রছায়ায় বাণিজ্যিক কাজেও ব্যবহার। অনিয়ম জেনে নীরব বিজিএফসিএল। দুর্ঘটনার শঙ্কা। এই ছিল ভোরের সময়ে। সঙ্গেই থাকুন সময়।